না, আজকে আমরা ডিসকাস করব যে ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্সের পার্ট 2 সম্পর্কে। তো আজকে আমরা জানবো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, ফার্মাসি অ্যাক্ট। ফার্মাসি অ্যাক্ট বলে একটা টপিক সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখানে জানবো যে এই ফার্মাসি অ্যাক্টের মধ্যে অ্যাকচুয়ালি কী কী আছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে সববার ফার্স্টে আমাদেরকে জানতে হবে এই যে ফার্মাসি অ্যাক্টটা এটা কবে পাস হয়েছিল। এই ফার্মাসি অ্যাক্টটা পাস হয়েছিল 1948, অর্থাৎ 1948 প্রথম ফার্মাসি অ্যাক্টটা কিন্তু পাস হয়েছিল। এটা কিন্তু 1 নম্বরের শর্ট কোশ্চেন এমসিকিউ আকারে কিন্তু জিলেটা পড়তে পারে। তো নেক্সট আমাদেরকে জানতে হবে যে কেন এই ফার্মাসি অ্যাক্টের অবজেক্টটা কী, কেন আমরা ফার্মাসি অ্যাক্টটা করবো। না দেখো, এখানে একটা কথা ছোট করে লেখা আছে, দ্য মেন অবজেক্ট to regulate the profession and the practice of the pharmacy and to raise the status of the profession of the pharmacy in India। মানে গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের যে ফার্মাসি অ্যাক্ট অর্থাৎ ফার্মাসি যে প্রফেশন, সেই ফার্মাসি প্রফেশন যে স্টেটাস, সেই স্টেটাসটাকে মেনটেন করার জন্য, যাতে আমরা আরও বেশি বেশি করে প্র্যাকটিস ঠিকঠাক করতে পারি, এই প্রফেশনের মধ্যে রুল রেগুলেশন কিছু মেনটেন করতে পারি, সেই কারণের জন্য কিন্তু আমাদের ফার্মাসি অ্যাক্টটা করা হয়েছে। যেমন একটা কথা বলি, আমাদের ফার্মাসি কোর্সে অ্যাডমিশন নিতে গেলে, ব্যাচেলারে অ্যাডমিশন নিতে গেলে আমাদেরকে জয়েন্ট এন্ট্রান্স দিতে হয়। ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে গেলে এইচএস পাস থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স কিংবা বায়োলজিতে আমাদের বেস্ট অফ 3 মার্কস ধরে একটা অ্যাডমিশন হয়। তো ঘটনা হচ্ছে এই যে একটা কোয়ালিফিকেশান, এই কোয়ালিফিকেশানটা মেনটেন করতে গেলে কিন্তু ফার্মাসি অ্যাক্ট লাগে। ফার্মাসি অ্যাক্টের মধ্যে কিন্তু কোয়ালিফিকেশান রিলেটেড সব কিছু লেখা আছে। না হলে একটা আর্টসের স্টুডেন্ট বা একটা মাধ্যমিক পাস স্টুডেন্ট বা একটা 8 পাস স্টুডেন্টও কিন্তু ফার্মাসি কোর্সে ভর্তি হয়ে যেতে পারতো। যাতে করে এই জিনিসটা না হয়, যাতে করে একটা ফার্মাসি স্টেটাস মেনটেন থাকে, যাতে করে রুল রেগুলেশন মেনটেন থাকে, যে একমাত্র যারা কোয়ালিফাইড তারা একমাত্র এই ফার্মাসি প্রফেশনের মধ্যে ভর্তি হতে পারে, অ্যাকচুয়ালি সেই কাজের জন্য কিন্তু আমাদের এই যে ফার্মাসি অ্যাক্টটা চালু করা হয়েছে। এছাড়াও জানবো যে ফার্মাসি অ্যাক্টের মধ্যে বিভিন্ন রকমের আরও অনেক কিছু জিনিস আছে। তো আমরা জানলাম যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ফার্মাসি অ্যাক্ট, এটাও 1 নম্বর কিংবা 2 নম্বর হিসেবে ধরতে পারে, যে কী অবজেক্ট থাকতে পারে, এটা নর্মাল ইন্টারভিউতেও ধরতে পারে। তো নেক্সট হচ্ছে আমাদের কিছু ডেফিনেশন জেনে নেবো, যে এর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট 1 নম্বরের ডেফিনেশন পড়তে পারে, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। তো আমাদের ডেফিনেশনগুলো হলো যে প্রথমে বলছে যে দেখো, একটা কথা আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের এই যে ফার্মাসি সববার ওপরে কিন্তু একজন আছে, সেটা হচ্ছে পিসিআই অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। তারা হেড অফিস কিন্তু দিল্লিতে আছে। এই যে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, এটার থেকে কিন্তু এটা হচ্ছে আমাদের এটাকে অপর নাম হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়া। অর্থাৎ পিসিআই অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অপর নাম হচ্ছে কি সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়া, পুরো সেন্ট্রাল দিল্লি। তো ঘটনা হচ্ছে এর আন্ডারে প্রত্যেকটা স্টেটে কিন্তু আমাদের স্টেট ফার্মাসি কাউন্সিল আছে। যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ফার্মাসি কাউন্সিল, বিহার স্টেট ফার্মাসি কাউন্সিল, ঝাড়খণ্ড স্টেট ফার্মাসি কাউন্সিল। তো এরকম বিভিন্ন জায়গায় স্টেট ফার্মাসি কাউন্সিল কিন্তু আছে। অর্থাৎ পুরোটাকে মানে কন্ট্রোল করছে কিন্তু আমাদের মেন যে সেন্ট্রাল ফার্মাসি কাউন্সিল, সেটা কিন্তু কন্ট্রোল করছে, যেটা দিল্লিতে আছে। তো এখন ঘটনা হচ্ছে প্রথমে এইগুলো আমাদের জেনে রাখতে হবে। তো ফার্স্টে জানতে হবে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার। দেখো ডেফিনেশনের মধ্যে লেখা আছে 3 নম্বরে যে মেডিকেল প্র্যাকটিশনার্সের মানে ডেফিনেশনটা কী না, বলছে পার্সন হোল্ডিং এ কোয়ালিফিকেশান গ্র্যান্টেড বাই দ্য অথরিটি স্পেসিফাইড অর নোটিফাইড আন্ডার দ্য সেকশন 3। তার মানে মেডিকেল প্র্যাকটিশনার্স তাকেই বলবো, সেই পার্সনকে যে সেরকম কোনো কিছু একটা কোয়ালিফিকেশানকে, মানে তার এমন একটা পার্সন যার এমন কিছু কোয়ালিফিকেশান আছে যেটা হচ্ছে আমাদের আন্ডার দ্য সেকশন 3, মানে সেকশন 3-এর যে ইন্ডিয়ান মেডিকেল ডিগ্রি অ্যাক্টের সেকশন 3 নম্বর সেকশনে যেটা নোটিফাই আছে বা যেটা স্পেসিফাই করা আছে, যে সেই কোয়ালিফিকেশানটার কথা স্পেসিফাই করা আছে যেটা একটা পার্সন কন্টেন্ট করে বা যেটা ওই পার্সনের আছে। তো আর স্পেসিফাইড ইন দ্য শিডিউল অফ দ্য ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট। এবং তাহলে 1 নম্বর কি ইন্ডিয়ান মেডিকেল অ্যাক্টের অর্থাৎ 1916 অর্থাৎ 1916-তে, অ্যান্ড আমাদের যে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট অর্থাৎ 1956 এর মধ্যে কিন্তু স্পষ্টভাবে স্পেসিফাই থাকতে হবে। অর্থাৎ মেডিকেল প্র্যাকটিশনার্স তাকেই বলবো যে যাদের নামটা কিন্তু ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের মধ্যে নথিভুক্ত থাকতে হবে এবং ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের আন্ডারে কিন্তু ওটা অন্তর্ভুক্ত থাকতে হবে, এবং সেই পার্সনের কোয়ালিফিকেশানটা কিন্তু তার মধ্যে অন্তর্ভুক্ত স্পেসিফাই থাকতে হবে। তখনই কিন্তু তাকে আমরা মেডিকেল প্র্যাকটিশনার্স বলবো। তো এই একটা ডেফিনেশন বললেই হয়ে যাবে, এগুলো জেনারেলি পড়লেও 1 নম্বর করে জিজ্ঞেস করতে পারে। তো নেক্সট হচ্ছে দেখো রেজিস্টার ফার্মাসিস্ট। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রেজিস্টার ফার্মাসিস্ট কাকে বলবো। যে কোনো একটা মেডিসিন দোকানে থাকলো বা কোনো একটা জায়গায় এক্সপিরিয়েন্স নিল বা তার প্রচুর জ্ঞান, এগুলোকে কিন্তু আমরা রেজিস্টার ফার্মাসিস্ট বলবো না। রেজিস্টার ফার্মাসি আমরা তাকেই বলবো যে যাদের আমাদের যে স্টেট ফার্মাসি কাউন্সিল বা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, তাদেরও একটা লিস্ট আছে, রেজিস্টার্স আছে। সেই রেজিস্টার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার সহ
যতগুলো ফার্মাসিস্টের প্রত্যেকটা স্টেটের ফার্মাসিস্টের কিন্তু একটা চার্ট আছে, ওই রেজিস্টারের মধ্যে তাদের নাম এন্ট্রি থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত ওই রেজিস্টারের মধ্যে তো ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন নাম্বার সহ নাম এন্ট্রি থাকবে, তাদেরকে কিন্তু আমরা কখনো রেজিস্টার ফার্মাসিস্ট বলবো না। অথবা যে পার্সন হুজ নেম ফর দ্য টাইম বিং এন্টার ইন দ্য রেজিস্টার্স অফ দ্য ফার্মাসি অফ দ্য স্টেট, মানে স্টেটের যে ফার্মাসিস্টের যে রেজিস্টার্স আছে সেখানে তার রেজিস্ট্রেশন নাম্বার সহ নামটা এন্ট্রি থাকতে হবে অবশ্যই। ইন হুইচ হি ইজ ফর দ্য টাইম বিং রেসিডিং অর ক্যারিং অন দ্য বিজনেস, যেটার কারণের জন্য সে কিন্তু তাকে সেই জায়গায় রেসিডেন্স থাকতে হবে। অর্থাৎ ধরো আমি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্স, তখন কিন্তু আমার ওয়েস্ট বেঙ্গলের নামটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ফার্মাসি কাউন্সিলের মধ্যে যে রেজিস্টার আছে সেই রেজিস্টারের মধ্যে কিন্তু এন্ট্রি থাকবে। এবার আরেকটা জিনিস কি, তবেই কিন্তু এই রেজিস্ট্রেশনটা থাকার কারণের জন্যই কি, এবং সে যে ব্যবসাটা করছে বা যে বিজনেসটা করছে মেডিসিনের, সেই বিজনেসটা কিন্তু তার নিজের রেসিডেন্সের মধ্যেই কিন্তু মানে বহন করতে পারে, অর্থাৎ সেখানেই করতে হবে। তবেই কিন্তু তোমার একমাত্র স্টেটের যখনই তোমার নামটা রেজিস্টার থাকবে তখনই কিন্তু তুমি সেই জায়গায় মানে সেই রেসিডেন্সের মধ্যে কিন্তু তুমি যে স্টেটের মধ্যে থাকবে সেই স্টেটের রেসিডেন্সে কিন্তু তুমি কী করতে পারবে, এখনও বিজনেস ক্যারি করতে পারবে বা ফার্মাসিস্টে জব করতে পারবে। অর্থাৎ তোমাকে এই যে স্টেট ফার্মাসি কাউন্সিলের যে একটা রেজিস্টার্স আছে সেই রেজিস্টারের মধ্যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার সহ তোমার নামটা এন্ট্রি থাকতে হবে, তবেই তুমি কিন্তু রেজিস্টার ফার্মাসিস্ট বলে গণ্য হবে। নেক্সট হচ্ছে ডিসপ্লেস পার্সন। ডিসপ্লেস পার্সন কী বলছে না, একটা পার্সনস দ্বারা যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো সময় বন্যা হয়েছে বা কোনো সময় যুদ্ধ হয়েছে, এরকম কোনো সিভিল রিজন, এখানে একটা কথা বলা আছে দেখবে সিভিল ডিস্টারবেন্সেস। সিভিল ডিস্টারবেন্সের কথাটা মানে হলো যে ধরো কোনো পার্টিকুলার বন্যা হয়েছে, ধরো কোনো যুদ্ধ হয়েছে বা কোনো একটা মহামারী হয়েছে, সেই কারণের জন্য কী হচ্ছে, একটা দেশ থেকে আর একটা দেশে মানুষ চলে এসছে, উদ্বাস্তু যাদেরকে বলা হয়, একটা দেশ থেকে আর একটা দেশে যখন মানুষ চলে আসে তখন সেই সমস্ত পার্সনকে বাংলায় যদি আমরা বলি তাদেরকে ডিসপ্লেস পার্সন বলা হয়, অর্থাৎ স্থানান্তরকারী পার্সন, অর্থাৎ একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে আসা। ওই জন্য লেখা আছে দেখো, এ পার্সন হু অ্যান অ্যাকাউন্ট অফ সেটিং অফ দ্য ডোমিনেন্স অফ দ্য ইন্ডিয়া, যারা কিন্তু ইন্ডিয়ার মধ্যে অলরেডি সেট হয়ে গেছে, অ্যান্ড পাকিস্তান অর অন অ্যাকাউন্ট সিভিল ডিস্টারবেন্স অর দ্য ফিওর ডিস্টারবেন্সেস, কোনো সিভিল ডিস্টারবেন্সেস বলতে এখানে বন্যা, মহামারী বা কোনো কিছু যুদ্ধ বিগ্রহ এগুলোর কথা বলা হচ্ছে, ইন এরিয়া নাও ফর্মিং পার্টস অফ দ্য পাকিস্তান হ্যাজ অন অর বিফোর 1 অফ দ্য মার্চ 1947, অর্থাৎ 1947 যেটা আছে তার মার্চ 1947 যে মার্চ তার আগে যারা পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে এসছে বা পাকিস্তান থেকে ইন্ডিয়ার মধ্যে এখানে বসবাস করে তারা এখন ইন্ডিয়ার মধ্যে পার্মানেন্ট বসতিকরণ করতে শুরু করেছে, তাদেরকে কিন্তু আমরা অ্যাকচুয়াল কথায় বলবো ডিসপ্লেস পার্সন। অ্যাকচুয়ালি এগুলো মুখস্থর মতো করতে হবে, কিন্তু আগে ভালো করে জিনিসটাকে বুঝে নিতে হবে বাংলাটা। তো নেক্সট হচ্ছে দেখো, এই যে দেখো আরেকটাও সংজ্ঞা দিয়েছে, এটাও করতে পারো যে ডেটগুলো আমাদের মেনলি মনে রাখতে হবে যে 1957 14তম ডে, 1971 25তম ডে মার্চের তার আগে কিংবা 1957 14তম ডের পরে, এই ডেটটা স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। এই ডেটের মধ্যে যারা অর্থাৎ 1957 এপ্রিল মাসের 14তম ডে এবং 1971 মার্চ মাসের 25তম ডে পরে, আর এটা আগে, এইগুলো কিন্তু এর আগে বা পরে হচ্ছে আমাদের যখন আমাদের ভারতে এসে কোনো উদ্বাস্তু অর্থাৎ কোনো খরা হোক, বন্যা হোক, কিংবা আমাদের কী বলবো মানে আমাদের কোনো যুদ্ধের কারণে, সিভিল ডিস্টারবেন্সেস কারণে যারা এখানে এসে জুটেছে তাদেরকে কী বলা হয়, তারা অলরেডি এখন ইন্ডিয়া রেসিডেন্টস, তারা ইন্ডিয়াতে পার্মানেন্টলি কিন্তু বসবাস করতে শুরু করেছে, তাদেরকে কিন্তু আমরা বলবো ডিসপ্লেস পার্সন। এবার দেখো ডিসপ্লেস পার্সন, রিপ্যাট্রিয়েট, এগুলো কিন্তু এক নম্বরের যে কোনো একটা করে পয়েন্ট বললেই হবে। রিপ্যাট্রিয়েট যেটা হচ্ছে, রিপ্যাট্রিয়েটটা কিন্তু সেম, শুধু রিপ্যাট্রিয়েটের সাথে ডিসপ্লেস পার্সনের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ডেটটা। ওইখানে দুটো ডেট ছিল দেখো, একটা 14 এপ্রিল মাসের 14তম ডে 1957 ছিল, আর তার সাথে 1971 25তম ডে মার্চ ছিল, কিন্তু এই ডেফিনেশনটা একই। শ্রীলঙ্কা, উগান্ডা, বার্মা, এই সমস্ত জায়গা থেকে যারা ভারতে এখন এসে রেসিডেন্ট স্থাপন করেছে, এবং সেটাও কিন্তু মানে ডিসপ্লেস পার্সনের ক্ষেত্রে দুটো ডেট ছিল, কিন্তু রিপ্যাট্রিয়েটের ক্ষেত্রে দেখো লেখা আছে 14তম ডে অফ দ্য এপ্রিল 1957, শুধুমাত্র একটাই ডেট আছে। হ্যাঁ, এটাই হচ্ছে ডিসপ্লেস পার্সনের সাথে রিপ্যাট্রিয়েটে একটু আলাদা, বাকি কিন্তু ডিসপ্লেস পার্সন এবং রিপ্যাট্রিয়েট সব কিন্তু সেম। নেক্সট হচ্ছে আমাদের এটা মেন ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় পড়ে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, এই যে পিসিআই, অর্থাৎ আমরা দেখলাম যে দিল্লিতে আমাদের ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, এই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়াটা পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছে, এর আন্ডারেই কিন্তু স্টেটে বিভিন্ন রকম ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া আছে। তো দেখো একটা জিনিস, তো এই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার কম্পোজিশনটা কী, মানে এই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার মধ্যে কারা কারা থাকে এটা জানতে হবে। 2 নম্বর হচ্ছে ফাংশন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পাক্কা এক্সামে আসবেই, এটা এমনি যে কোনো ভাইভাতে ইন্টারভিউতে কিন্তু অতি অবশ্যই ধরবে। তো প্রথমে একটা জিনিস জানতে হবে, দেখো
দিস কাউন্সিল কনসিস্ট অফ, এই কাউন্সিলটা কী কী নিয়ে গঠিত বলছে, নাম্বার হচ্ছে 6 মেম্বার আছে, অ্যামং হুম দেয়ার শ্যাল বি অ্যাটলিস্ট 1 টিচার অফ দ্য ইচ সাবজেক্ট অফ দ্য ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাসি, ফার্মাকোলজি, ফার্মাকগনোসি, ইলেক্টেড বাই দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। মানে ঘটনা হচ্ছে কি, যে কোনো একজন টিচার থাকবে, যে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির টিচার হতে পারে, ফার্মাসির টিচার হতে পারে, ফার্মাকোলজির টিচার হতে পারে, কিংবা ফার্মাকগনোসির টিচার হতে পারে। এবং সে যে কলেজের টিচারটা হবে, সেই কলেজের প্রফেসর হবে, তাকে কিন্তু সবসময় মনে রাখতে হবে সেই কলেজটা যাতে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কাউন্সিল অ্যাক্টের আন্ডারে থাকে, কিংবা ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন জিনিসটা কি না, ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন হলো একটা কমিশন যেটার দ্বারা কলেজ স্বীকৃত হয়। মানে যে কোনো কলেজকে স্বীকৃত হতে গেলে ইউজিসির অ্যাপ্রুভেল থাকতে হবে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের অ্যাপ্রুভেল থাকতে হবে। তো সেই সমস্ত কলেজের টিচার কিন্তু অবশ্যই হতে হবে। নাম্বার 2 হচ্ছে 6 মেম্বার নমিনেটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ হুম অ্যাটলিস্ট, মানে 6 জন মেম্বার কিন্তু নমিনেটেড হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা। একটা কথা মনে রাখতে হবে, কম্পোজিশনের মধ্যে আমরা 2 ধরনের মেম্বারকে পাবো, একটা হচ্ছে ইলেক্টেড মেম্বার আর একটা হচ্ছে নমিনেটেড মেম্বার, আর লাস্টে পাবো এক্স অফিসিয়াল মেম্বার। তাহলে কী বললাম, একটা হলো ইলেক্টেড মেম্বার, সেকেন্ড হচ্ছে নমিনেটেড মেম্বার, আর একটা হচ্ছে এক্স অফিসিয়াল মেম্বার। 3 রকম মেম্বার কিন্তু আমরা পিসিআই কম্পোজিশনের মধ্যে বা এই যে কম্পোজিশন তার মধ্যে পাবো। তো না, একটা জিনিস দেখো, নেক্সট হচ্ছে 6 মেম্বার নমিনেটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, 2 নম্বর পয়েন্ট, অফ হুম অ্যাটলিস্ট 4 শ্যাল বি প্রসেসিং ডিগ্রি অর ডিপ্লোমা ইন ফার্মাসি, প্র্যাকটিসিং ফার্মাসি অর ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। 6 জনকে সেন্ট্রাল গভর্নমেন্ট নমিনেট করবে, তার মধ্যে অবশ্যই 4 জনকে কিন্তু ডিগ্রি অর্থাৎ ফার্মাসির উপরে ডিগ্রি থাকতে হবে, কিংবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, কিংবা কোনো একটা ফার্মাসির প্র্যাকটিস কোর্স থাকতে হবে, কিংবা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির ওপর তাকে পড়াশোনা করতে জানা, এরকম কোনো কিন্তু একজন পার্সনকে চাই। 6 মেম্বার কিন্তু নমিনেটেড, তার মধ্যে 4 জনকে কিন্তু অবশ্যই এটা হতে হবে। 3 নম্বর হচ্ছে 1 মেম্বার ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ দ্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, অর্থাৎ তাদের মধ্যে আরেকজন থাকবে যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের যেমন ফার্মাসি কাউন্সিল আছে তেমনি ডক্টরের মেডিকেল কাউন্সিল থাকে, তো সেই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার একজনকে কিন্তু এখানে ইলেক্টেড করা হবে। নেক্সট হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউজিসি, অর্থাৎ আমাদের যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, সেই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের একজন রিপ্রেজেন্টেটিভকে কিন্তু এই পিসিআর একজন মেম্বার হতে হবে। অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর দ্য টেকনিক্যাল এডুকেশন। এই যে আমাদের যতগুলো ফার্মাসি কলেজ আছে প্রত্যেককে কিন্তু 3টে কথা মাথায় রাখতে হবে। কী মাথায় রাখতে হবে, নাম্বার 1 হচ্ছে ইউজিসি গ্রান্ট হতে হবে, অর্থাৎ ইউজিসি দ্বারা স্বীকৃত হতে হবে। নাম্বার 2 হচ্ছে পিসিআই অ্যাপ্রুভেল থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে এআইসিটি, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অ্যাপ্রুভেল থাকতে হবে, যেটা শর্ট ফর্ম হচ্ছে এআইসিটিই। তো এখানে অর্থাৎ একজন ইউজিসি রিপ্রেজেন্টেটিভ থাকবে আর একজন এআইসিটি অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন যেটা আছে তার একজন রিপ্রেজেন্টেটিভ কিন্তু থাকবে। নেক্সট হচ্ছে 1 মেম্বার ফ্রম দ্য ইচ স্টেট ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ দ্য স্টেট কাউন্সিল, অর্থাৎ একটা মেম্বারকে ইলেক্টেড করা হবে প্রত্যেকটা স্টেট কাউন্সিল থেকে যারা একজন রেজিস্টার ফার্মাসিস্ট হবে, অর্থাৎ আমাদের মতো যারা অলরেডি রেজিস্ট্রেশন পেয়ে গেছে রেজিস্টার ফার্মাসিস্ট, প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু একটা করে রেজিস্টার ফার্মাসিস্টকে কিন্তু নিয়োগ করতে হবে। এবার ঘটনা হচ্ছে দেখো, 1 মেম্বার ফ্রম দ্য ইচ আদার নমিনেটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল বি এ রেজিস্টার ফার্মাসিস্ট, এবং প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু একটা করে মেম্বার আমাদের নমিনেট করতে হবে। এইটা কিন্তু ইলেক্টেড মেম্বার না, এটা হচ্ছে নমিনেটেড মেম্বারের মধ্যে পড়ে। তাহলে নমিনেট করতে হবে, যেটা স্টেট গভর্নমেন্ট নমিনেট করবে তারা কিন্তু অবশ্যই একটা রেজিস্টার ফার্মাসিস্ট হতে হবে। তার মানে একটা কথা মনে রাখতে হবে, আমাদের এতগুলো পয়েন্টে হিজিবিজিতে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র আমরা মেন পয়েন্টগুলো কী তুলব, কতজনকে ইলেক্টেড করছে, তা এইটুকু, যেমন শর্ট করে বলবো, যেমন 1 লাইন 2 লাইন করে আমরা বলবো, এগুলো বেশি ডিপে যাবো না। কতজনকে ইলেক্টেড করা হচ্ছে, কতজনকে করাচ্ছে, এগুলো মেন পয়েন্টগুলো আমরা বলে দেবো। তো নেক্সট হচ্ছে দেখো, এক্স অফিসিয়াল মেম্বার কাটা থাকবে বললাম, তাহলে ইলেক্টেড মেম্বার গেল, নমিনেটেড মেম্বার গেল, এরপর হচ্ছে এক্স অফিসিয়াল মেম্বার। তো এক্স অফিসিয়াল মেম্বারের মধ্যে আছে ডাইরেক্টর জেনারেল অফ দ্য হেলথ সার্ভিস, অর্থাৎ যেটাকে আমরা বলি হেলথের সবথেকে ওপরে হেড, অর্থাৎ আমাদের যে হেলথের স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকে তার পরের যা স্থান ডিএইচএস, অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, ঠিক আছে, সেই ডিএইচএস থাকবে অবশ্যই। 2 নম্বর হচ্ছে ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া, মানে আমাদের টোটাল ইন্ডিয়াতে একটা ড্রাগ কন্ট্রোলার থাকবে। হ্যাঁ, ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া, আমাদের ড্রাগ ইন্সপেক্টর আমরা সবাই নাম শুনেছি, স্টেটে একটা করে ড্রাগ ইন্সপেক্টর থাকবে, সববার হেডে অর্থাৎ ইন্ডিয়াতে একজন থাকবে যে হচ্ছে ড্রাগ কন্ট্রোলার, টোটাল সেই পুরো ব্যাপারটা কন্ট্রোল করবে, তার আন্ডারে ড্রাগ ইন্সপেক্টররা প্রত্যেকটা স্টেটে থাকবে। নেক্সট হচ্ছে ডাইরেক্টরস অফ দ্য সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি। তাহলে এই যে সিডিএল, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি শর্ট ফর্ম হচ্ছে কি সিডিএল,
এটা পরে যে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কোথায় থাকে না, তখন আমাদেরকে বলতে হবে যে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কিন্তু আমাদের স্বয়ং কলকাতাতেই থাকে। সেই সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি যে একজন হেড থাকবে অর্থাৎ ডাইরেক্টর থাকবে, হ্যাঁ, তাহলে তাদের সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে কী করা হয় না, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিটা হচ্ছে বিভিন্ন রকম স্যাম্পেল টেস্ট করা হয়। ড্রাগ ইন্সপেক্টর যখন কোনো একটা দোকানে ভিজিট করতে যায় তখন সেখান থেকে ডাউট লাগতে পারে যে স্যাম্পেলটা ঠিক নেই, তো সেই স্যাম্পেলটা তারা সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি অর্থাৎ কলকাতাতে পাঠাবে, সেখান থেকে টেস্টিং করা হয়, টেস্টিং করে এসে কিন্তু রিপোর্ট দেওয়া হয়। এটাই তার যে ডাইরেক্টর সেও কিন্তু একটা পিসিআই এক্সিকিউটিভ মেম্বার, অর্থাৎ মেম্বারগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। মেন মেম্বার কতজন থাকবে, ইলেক্টেড হচ্ছে, এগুলোই মেন দিয়ে দিতে হবে, বাকি যে এত ডিটেলস দেওয়া আছে এগুলো হাজানোর কোনো দরকার নেই। নেক্সট আমাদের একটা মেন ইম্পর্টেন্ট পড়া যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পিসিআই। এই পিসিআই ফাংশন কী, হোয়াট ইজ দ্য ফাংশন অফ পিসিআই, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার কাজ কী সেটা আমাদেরকে জানতে হবে। দেখো বলছে টু প্রেসক্রাইব দ্য মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ দ্য এডুকেশন, বলছে প্রথমে হচ্ছে আমাদের যে এই যে ফার্মাসি এডুকেশন, অর্থাৎ একজন ফার্মাসিস্ট হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিফিকেশান লাগবে তার যে এডুকেশন কোয়ালিফিকেশান, তো সেটার একটা মিনিমাম স্ট্যান্ডার্ডই কিন্তু মেনটেন করবে এই ফার্মাসি কাউন্সিল। এই যে এত কোয়ালিফিকেশান লাগবে এই কোর্সটা ভর্তি হওয়ার জন্য, এইভাবে না হলে ভর্তি হতে পারবো না, এই যে রুল রেগুলেশন এটা কে তৈরি করে, এরা কিন্তু মনে রাখতে হবে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। হ্যাঁ, সেই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া কিন্তু ঠিক করবে। কীভাবে করবে, দেখো একটা কথা, এই যে আমাদের যে কোনো একটা আমরা ফার্মাসি কোর্সটা করছি, এই ফার্মাসি কোর্স করতে গেলে দেখো এই অ্যাডমিশন আমরা এই যেটা লেখা আছে দেখো যে হুইচ প্রেসক্রাইব দ্য মিনিমাম কোয়ালিফিকেশান ফর দ্য অ্যাডমিশন, মানে অ্যাডমিশন হওয়ার জন্য কী কোয়ালিফিকেশানটা লাগবে। নেম হচ্ছে ডিউরেশন অফ দ্য কোর্স, এই যে ফার্মাসি কোর্সটা 2 বছরের কোর্স, 3 মাসের ট্রেনিং, এই যে ব্যাপারটা। নেক্সট হচ্ছে ডিটেলস অফ দ্য সিলেবাস, কী কী সিলেবাস থাকবে, 2 বছরের মধ্যে কোন কোন সাবজেক্ট থাকবে, সিলেবাস কী থাকবে। নেক্সট হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং, এই যে 3 মাস ধরে প্র্যাকটিক্যাল ট্রেনিং আমাদের করতে হবে, কতক্ষণ ধরে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা করবো। আর নেক্সট হচ্ছে আমাদের এক্সামিনেশনটা কেমনভাবে, বছরে একবার হবে না 2বার হবে, এই যে এক্সামিনেশন প্যাটার্নটা কেমন হবে, কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে, অ্যান্ড মিনিমাম ফেসিলিটিস রিকোয়ার্ড ফর দ্য কন্ডাক্ট অফ দ্য কোর্স। ধরো কোনো আমাদের যে ফার্মাসি কোর্সটা, কোনো একটা কলেজ ধরো ফার্মাসি কোর্স করেছে, সেটা সরকারি হোক কিংবা প্রাইভেট হোক, তো সেই কোর্সটা করতে গেলে আমাদের কী কী মানে কন্ডিশন ফুলফিল করতে হবে, অর্থাৎ কী কী ফেসিলিটিস থাকতে হবে। যেমন সেই কোর্সটা করতে গেলে সাফিসিয়েন্ট পরিমাণে টিচার লাগবে, সাফিসিয়েন্ট পরিমাণে ইনস্ট্রুমেন্ট লাগবে, একটা ইন্ডিয়ান ফার্মাকা বুক লাগবে, সাফিসিয়েন্ট পরিমাণে রুম লাগবে, হ্যাঁ, এইগুলো তো লাগবেই। তো এই সমস্তগুলো মেনটেন করার জন্য যে সমস্ত রুল রেগুলেশনগুলো সেগুলো কিন্তু পিসিআই অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া কিন্তু ঠিক করার দায়িত্ব। নেক্সট দেখো টু রেগুলেট দ্য মিনিমাম এডুকেশনাল স্ট্যান্ডার্ড, মিনিমাম একটা যে ফার্মাসি প্রফেশনাল যে এডুকেশনাল স্ট্যান্ডার্ড সেটাকে তো রেগুলেট করার দায়িত্ব কার, পিসিআইয়ের। কী করে করবে, ধরো দেখা যাচ্ছে যে দেখবে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ পিসিআই থেকে কিন্তু বছরে 1-2বার কিন্তু লোক এসে কিন্তু ভিজিট করে যায়। দেখবে প্রত্যেকটা কলেজে যে ইনস্টিটিউটগুলো ফার্মাসি কোর্সটাকে চালাচ্ছে সেই ইনস্টিটিউটগুলোতে কিন্তু পিসিআই এসে ভিজিট করে যায়, দেখে যে আদেও মানে আমাদের মানে পিসিআই নিজে তো আসে না, পিসিআইতে রিপ্রেজেন্টেটিভদেরকে পাঠায়, একটা এক্সিকিউটিভ কমিটি তৈরি করে, সেই কমিটির লোকেরা আমাদের গোটা অল ইন্ডিয়া জুড়ে যে সমস্ত ফার্মাসি ইনস্টিটিউটগুলো আছে স্টেট ওয়াইজ তারা কিন্তু মানে ভিজিট করে, তারা দেখে যে ফার্মাসি কলেজটা এটা খোলা হয়েছে, সেটা বোধ সরকারি এবং প্রাইভেট দুটোর ক্ষেত্রে কলেজই দেখে যে ফার্মাসি কলেজটা খোলা হয়েছে তার টিচার ঠিকঠাক আছে কি না, যে প্র্যাকটিক্যাল করাবো যে রুমতে প্র্যাকটিক্যালটা রুমের মধ্যে ঠিকঠাক স্পেস আছে কি না, ঠিকঠাক প্র্যাকটিক্যাল করার জন্য ইনস্ট্রুমেন্ট আছে কি না, এই সমস্ত কিছু দেখবে, সার্চ করবে, করে যদি মনে করে যে না এই ইনস্টিটিউটটা আমাদের যে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ পিসিআর যে রুল রেগুলেশন সেগুলোকে ফুলফিল করছে, তখন কিন্তু এই ইনস্টিটিউটটা থাকবে। নচেত এরা কিন্তু পিসিআই ইনফর্ম করবে যে এই ইনস্টিটিউটটা খোলার জন্য সাফিসিয়েন্ট কন্ডিশন ফুলফিল মেনটেন করে না, অর্থাৎ এরা যে সমস্ত ফেসিলিটিস থাকে সেগুলো ওরা ফুলফিল করতে পারেনি, অতএব এই ইনস্টিটিউটটাকে পিসিআই কিন্তু অ্যাপ্রুভাল দেবে না। আর পিসিআই যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে কিন্তু সেই ইনস্টিটিউটের কোনো ভ্যালু নেই। নেক্সট হচ্ছে দেখো এটাই লেখা আছে যে বলছে এই যে কাউন্সিল অ্যাপয়েন্ট ইন্সপেক্টর, অর্থাৎ কাউন্সিল ইন্সপেক্টর অ্যাপয়েন্ট করে টু ইন্সপেক্ট দ্য ইনস্টিটিউশন, মানে ইনস্টিটিউশনটাকে ইন্সপেক্ট করার জন্য, প্রোভাইড দ্য মিনিমাম স্ট্যান্ডার্ড, দেখবে যে মিনিমাম স্ট্যান্ডার্ডটা প্রোভাইড করা আছে কিনা ইন এডুকেশন ইন ফার্মাসি, অর্থাৎ ফার্মাসি এডুকেশনের জন্য কোনো মিনিমাম স্ট্যান্ডার্ডি বা কোয়ালিটি এখানে আছে কি না, রিপোর্ট অন দ্য ফেসিলিটিস অ্যাভেলেবেল, এবং সেই ইনস্টিটিউশনের মধ্যে গিয়ে এই যে ইন্সপেক্টর যারা আছে তারা দেখবে যে আদৌ ঠিকঠাক ফেসিলিটি সব কিছু ঠিকঠাক আছে কি না, সেটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করলো, করে ঠিক করবে, অর্থাৎ ডিসাইডেড করছে হোয়েদার দ্য ইনস্টিটিউশন শুড বি রেকগনাইজ আর নট, সমস্ত কিছু ঠিক করার পর ডিসাইড করবে ইন্সপেক্টররা যে এই ইনস্টিটিউটটাকে রেকগনাইজ করা যাবে, পিসিআই অ্যাপ্রুভাল দেওয়া যাবে কি দেওয়া যাবে না। টু রেকগনাইজ দ্য কোয়ালিফিকেশান গ্রান্টেড আউটসাইড দ্য টেরিটরি, যারা
কোনো একটা আদার স্টেট থেকে বা বাইরে থেকে এসে কোনো টেরিটরি থেকে এসে হচ্ছে মানে আমাদের ফার্মাসি পড়ছে আমাদের দেশে এসে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু যাতে ফার্মাসি কোর্সটা মানে রেকগনাইজ করা হয়, যাতে তাদেরও অ্যাপ্লিকেবল হয়, সেক্ষেত্রে 1948 কিন্তু এটা করে দেওয়া হয়েছে। তাদেরও যাতে এখানে এলে তারা রেজিস্ট্রেশন পায়, সেটা মাইগ্রেশন করতে হবে, অর্থাৎ অন্য জায়গার থেকে আরেক জায়গায় চেঞ্জ করতে হবে, তারাও যাতে এখানে মানে ফার্মাসি কোর্সটা করার সুযোগ পায়, সেইটাও কিন্তু এই নিয়মে কিন্তু করা হয়েছে, অর্থাৎ সেটাও কিন্তু পিসিআই ঠিক করবে। এই হচ্ছে আমাদের মেন ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার ফাংশন। এটাকেই পয়েন্ট আউট করে যে বই 3টে পয়েন্ট আছে, এটাকেই তোমরা ভাগ ভাগ করে 6টা পয়েন্ট করে দিতে পারো, কেটে 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 দুটো পয়েন্ট করে ভাগ করে।